আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আজ রবিবার, ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চায়ের কাপ হাতে যেই না নিউজপেপারটা নিয়ে সবেমাত্র একটু নাড়াচাড়া করতে যাব, অমনি দেখি ট্রিং ট্রিং করে পকেটে রাখা মোবাইলটা হঠাৎই ভেজে উঠল। এই সাত সকালে আবার কে ফোন করল রে ভাই? উত্তর ভাল লাগে না আর। সকালবেলা উঠে যে একটু খবরের কাগজটা দেখব, তারও আর জন্যেই দেখছি যত সব আজে বাজে লোকজন। এই সাত সকালে উঠে কোনো কাজকর্ম কিচ্ছু নেই, ফোন করে শুধু লোককে বিরক্ত করছে। খানিকটা রেগে গিয়ে ফোনটা হাতে নিয়ে আননোন নম্বর দেখে ফোনটা তুলে ঝাঁঝুয়ে উঠে বললাম, হ্যালো, কে কে মশাই আপনি? এই সাত সকালে ফোন করে অথা বিরক্ত করছেন। হ্যালো, গুড মর্নিং স্যার, অ্যাম আই স্পিকিং টু প্রাঞ্জল? মি প্রাঞ্জল বাগচি অপর প্রান্ত তথস্থ শান্তভাবে জবাব দিল, ইয়েস স্পিকিং, হু ইজ দিস? আমিও এবার একটু শান্ত হয়ে জবাব দিলাম, গুড মর্নিং মিস্টার বাগচি, মাইসেলফ দিবন্ত। দিবন্ত দত্ত? আবে দিবন্ত, তোর কি কোনো কামকাজ নেই? সকাল সকাল ফোন করে একে তো কানে মাথা খাচ্ছিস, তার উপর আবার ফর্মালিটি দেখাচ্ছিস। ওপার থেকে একটা খ্যাক করে হাসির আওয়াজ এলো, আর দিবন্ত ব্যাটাটা বলল, আসলে তুই এতটা রেগে যাবি তা তো ভাবতে পারিনি, তাই ভাবলাম ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেই দেখি, তোর রাগটা যদি একটু পড়ে। আরে বল, কেমন আছিস? কলেজের রিইউনিয়নের পর তো তোর আর কোনো পাত্তাই নেই থাই। এখন কোথায় আছিস, কি করছিস? যে অফিসে ছিলিস সেখানেই সেট নাকি? বলে অর্ডার নিয়ে চলে গেল ওয়েটার। যাই হোক, এবার আমি আমার ফ্যামিলির সাথে তোর একটু পরিচয় করিয়ে দিই, কেমন? আমার ফ্যামিলিতে আমি আর আমার বাবা মা ছাড়াও আমার বউ আছে। আজকালকার দিনে একটু বেশি তাই না? তোর মতো ছেলের জন্য দুটো কেন, 10টা বউ থাকলেও আমি এতটুকু অবাক হতাম না, বিশ্বাস কর। ওকে ঠেস মেরে হাসতে হাসতে ব্যঙ্গ করলাম আমি। আরে ফাটা বাসে আমার সুপার আটকে গেছে তো, তাই আমাকে বাঘে পেয়ে চুলকে দিচ্ছিস বল? চলকা চলকা, যত পারিস চলকা। তবে তার আগে আমার কথাটা মন দিয়ে শোন। শুনো ভাই, একটু শুনে নে। বল দিগন্ত, হ্যাঁ বল। ওর অবস্থা দেখে আমি হাসতে হাসতে বললাম, শোনো তবে। ও বলতে শুরু করল, ব্যাপারটার সূত্রপাত বছর 2-1 আগে থেকে, বুঝলি? যখন থেকে আমার বাবা মা আমার জন্য সম্বন্ধ দেখা শুরু করেছিলেন। আর তুই তো ভালো করেই জানিস, আমি তো এই বিয়ে ব্যাপারটাতে একেবারে নাছোড় ছিলাম। কারণ এই বিগত 16-17 বছর ধরে রোজ রোজ বিনা লাইসেন্সে গাড়ি চালানোর মজা নিয়ে এসে হঠাৎ করে কাউকে যদি শুনতে হয়, তোমাকে এবার গাড়ি চালানোর জন্য অফিসিয়ালি লাইসেন্স নিতে হবে, না হলে তুমি আর স্টিয়ারিংয়ে বসতে পারবে না, তাহলে কার না রাগ উঠে বলো তো ভাই? স্বভাবতই আমারও উঠেছিল। তাই বাবা মার উপর খানিক রাগ দেখিয়ে প্রথমে দিল্লি, তারপর সেখান থেকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার নিয়ে নিই। আর সেই তখন থেকেই আমি বাইরে বাইরে। যে কোম্পানিতে প্রথম ঢুকেছিলাম সেটা ছেড়ে এখন অন্য একটা ভালো জায়গায় আছি। বছরখানেক আগে বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়ি আসি। এসে দেখি বাবা আমার বহাল তবিয়তে আছেন। বুঝলাম বাবার অসুস্থতার ভুজো খবর পাঠিয়ে আমাকে ডেকে এনে বিয়ের পিড়িতে বসানোর এক উৎকৃষ্ট প্রচেষ্টা। এরই ফাঁকে দেখি আমাদের খাবার চলে এসেছে। টুকটাক মুখ চালাতে চালাতে জিজ্ঞেস করলাম, তারপর তুই কি করলি? কি আবার, সিন ক্রিয়েট করার হালকা একটা চেষ্টা চালিয়েছিলাম বটে, কিন্তু তাতে কোনো লাভ হলো না, বুঝলি? কারণটা হচ্ছে, আমার পরিবারের সবাই এ ব্যাপারে আমার একেবারে বিরুদ্ধে চলে গিয়েছিল। একজনকেও আমার পাশে পেলাম না, যে কিনা আমার পাশে দাঁড়িয়ে আমার পরে কথা বলবে। তারপর সেই সময় আবার কলকাতায় আসার একদিন পরে সকাল সকাল ঘুমচোখ খুলেই যদি বাবার কাছে কাউকে ঝাঁট খেতে হয়, তাহলে কারিনা মেজাজটা খিচটে যায় বল তুই? ঝাঁট খেলি। শেষ পর্যন্ত তুই তাহলে তোর বাবার ঝাঁট খেলি। হ্যাঁ, তাকে নিয়ে ঝাঁটটা খেলি একটু শুনি। জানিস তো যে আমার বাবা একটু রাশভারী গোছের, আর তাই বাবাকে আমরা একটু সমঝেই চলি। সেদিন সকালবেলা ঘুমচোখ খুলে ফ্রেশ হয়ে বাজারের ব্যাগটা নিয়ে যে বেরোতে যাব, অমনি পড়বি তো পর একেবারে বাঘের মুখে। কোথায় চললে বাবা? বাজারে। বাজারে যাচ্ছ যখন যাও, কিন্তু একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। কেন বাবা? তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। ঠিক আছে বাবা। যাই হোক, সেদিন বাজার থেকে তো ফিরলাম। তারপর ব্রেকফাস্টটা শেষ করে সবে উঠতে যাব, এই সময় বাবা হঠাৎ বলে উঠলেন, বসো বসো, তোমার সাথে কথা আছে। কি কথা বাবা? শোনো তবে, বাউন্ডুলেপোনা ছেড়ে তোমাকে এবারে সেটেল করতেই হবে, আর সেটা করতে হবে বছরেই। সেজন্যই আজ বিকেলে তোমার জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি। পছন্দ হলে আজই সবকিছু ফাইনাল করে তবেই ফিরব, আর তাই তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। আমি তো আকাশ থেকে পড়লাম, মানে আমার কি ইচ্ছে বা অনিচ্ছের কোনো দাম নেই না তোমাদের কাছে? বললামই তো, আমার একটু সময় চাই, এটা নিয়ে ভাবো না, চিন্তা করার জন্য। ও সরি, ওই সময়টুকুই যা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না তোমাকে। আমাদেরও তো বয়স হয়েছে নাকি?
আর বিষয়টা তো নতুন কিছু নয়, অনেক দিন ধরেই চলছে। বিগত বেশ কয়েক বছর যাবৎ এটা নিয়ে তুমি আমাদের ঝুলিয়ে যাচ্ছ। আজ যাব, কাল যাব করে অনেক তালবাহানা করেছ। আর নয়, এর মধ্যেই তুমি আমাদের অনেক মুখ পুড়িয়েছ বাবা। অনেকটা সময় তোমাকে দেওয়া হয়েছে। আর নয়, আমরা সবাই যাচ্ছি, তাই আজ তোমাকেও যেতে হবে। ব্যাস, ঠিক আছে। সেদিন দুপুর ৩টে বাজতে না বাজতেই দেখি আমার কাকু, কাকিমা, আমার পিসি, ছোট মামা আমার মাসি মেশোরাও এসে গেছেন। আর সঙ্গে লেজুর হয়ে আমার মামাতো ভাই দুটো এসেছে। তাদের সাথে গোদের ওপর বিস্ফোরা আমার খুঁটোতো বোনটাও এসে হাজির। বাবা, তোকেও আবার হুমকি শুনতে হয় না? কি? আমি ইয়ার্কি মেরে বললাম। বলছি না, হাটটা করবি, পরে শোন না আগে। হ্যাঁ বল। আজই মেয়ে দেখতে যেতে হবে। শুনেই না আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো আগুন জ্বলে গেল। আচ্ছা বলো তো, আমার এই সুদীর্ঘ এত বছরের স্বাধীনতাটা হঠাৎই যদি বউ নামক কোনো একজনের দুপায়ের ফাঁকে সারা জীবনের জন্য বন্দী হয়ে পড়ে, তখন কারই বা ভালো লাগে? তাই খানিক অনিচ্ছাকশতই সেদিন বাবা, মা আর পরিবারের অন্যান্যদের সঙ্গী হয়ে ফুল ব্যাটালিয়ন নিয়ে গেলাম মেয়ে দেখতে তাদের বাড়িতে। কলিং বেল বাজাতেই ৩০-এর যুবতী সুন্দরী এক ভদ্রমহিলা ভেতর থেকে দরজা খুলে হাসি মুখে আমাদের সবাইকে এক উষ্ণ অভ্যর্থনা জানালেন। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার! পরিমলবাবুর সাথে আমার ফোনে কথা হয়েছিল আগেই। নমস্কার, আমি পরিমল দত্ত। বাবা বললেন, নমস্কার, আমি মীনাক্ষী সরকার। আসুন আসুন, আপনারা আসুন সবাই আমার সাথে। বলতে বলতে উনি আমাদের সবাইকে ড্রয়িং রুমে নিয়ে এলেন। বসুন সবাই এখানে। আসলে ছোট বাড়ি তো, বুঝতেই পারছেন। বাড়ি ছোট তো কি হয়েছে, বাহ, কি সুন্দর, বেশ সাজানো গোছানো। আমার তো দেখে বেশ পছন্দই হয়েছে। আমার মা বললেন, বাড়িটা সত্যিই বেশ সাজানো গোছানো, বুঝলে? আমার বাবা ওনার সঙ্গে আমার পরিবারের সকলকে আলাপ করিয়ে দিলেন। আচ্ছা, আপনারা একটু বসুন, বুঝলেন? আমি আবার ওদিকটা একটু দেখে আসি। আসলে আমি একা মানুষ তো, বুঝতেই পারছেন, সবকিছু আমাকে একা হাতেই সামলাতে হয়। ওদের বাবা থাকলে তো আর কোনো অসুবিধাই ছিল না। ৩ বছর আগে উনি আচমকা চলে যেতেই সব দায়দায়িত্ব এসে পড়ল আমার ঘাড়ে। তবে হ্যাঁ, যদিও মেয়েরা আমার খুবই ভালো, খুব বাধ্য বটে, আমার সুখ সুবিধের ওপর সর্বদা বেশ কড়া নজর ওদের। তবু আমি তো মা, ওদের জন্য চিন্তা তো একটা হয়েই, তাই না? একটু বসুন আপনারা, আমি এক্ষুনি আসছি বলেই উনি ভেতরে চলে গেলেন। ওদের বাড়িতে ঢুকেই না আমার মনের মধ্যে কেন জানি না একটা চাপা টেনশন হচ্ছিল। এখানে ঢোকার পর থেকেই হাতে পায়ে আমার কেমন যেন একটা আদষ্ট ভাবো। আমি না পুরো যেন একটা জ্যান্ত মূর্তির মতো বসে আছি, একেবারে এক নরণচরণ। আর আমার এই অবস্থা দেখে আমার ভাইবোনগুলো আমাকে নিয়ে হাসাহাসি করছে, তোরই মতো যাতা বলছে। খানিক বাদে দেখলাম ভদ্রমহিলা ফেরত এলেন, সঙ্গে অপূর্ব সুন্দরী দুটো মেয়েকে নিয়ে। লাল টুকটুকে একটা শাড়ি আর হালকা কিছু গয়না পরে মাঝখানে দাঁড়িয়েছিল একজন, তার বা পাশেই আরেকজন যমজ, ভদ্রমহিলা তার অন্য পাশে। মেয়ে দুটো যেমন ভরসা, তাদের গায়ের রং তেমন, যেমন হরিণের মতো টানা টানা চোখ, তেমন চোখা নাক আর মানানানসুই। মনে হয় এক্ষুনি র্যাম্পে নামিয়ে দিলে সঙ্গে সঙ্গে শোস্টপার হয়ে যাবে। বয়স আন্দাজ ২৪ কি ২৫ হবে বোধহয়। আর সঙ্গে মিসেস সরকারও। আর বাকি দুজনের হাতে চা জলখাবারের ট্রে। দাদা ভাই, তোর তো পুরো লটারি লেগে গেল রে। আমার কাঁধে ধাক্কা মেরে হাসতে হাসতে আমার বোনটা হঠাৎ ফিসফিসিয়ে উঠল। এই চুপ কর তুই, এখান থেকে বেরিয়ে না খুব মার খাবি আমার হাতে। দাঁড়া, আগে ভালো করে দেখতে দে। চোখ পাকিয়ে ওকে ধমক দিয়ে বললাম আমি। ওরে, মুখটা বন্ধ কর রে দাদা ভাই, না হলে মুখে না মাছি ঢুকে যাবে। এই তুই চুপ করবি? ওরে আর বেশি দেখিস না, বেশি দেখলে না চোখ খারাপ হয়ে যাবে রে। চুপ, একদম চুপ। ওরে, সুখদৃষ্টিটার জন্য তো কিছু বাঁচিয়ে রাখ। আমি ওদের দিকে তাকিয়ে অল্প অল্প হাসতে হাসতে সবার অলক্ষ্যে কাকন মানে আমার বোনের থাই একটা হালকা চাপড় মেরে বললাম, তুই আপাতত একটু চুপ কর প্লিজ, তোকে আমি পরে দেখছি। এদিকে ওনারা হাসি মুখে ট্রেগুলো আমাদের সামনের সেন্টার টেবিলটায় নামিয়ে রেখে বললেন, নিন আপনারা একটু, যত সামান্য আয়োজন আর কি। এই আমার বড় মেয়ে তৃণা, আর ও হলো আমার ছোট মেয়ে তিশা। তৃণা মা, আমার ট্রেটা টেবিলে নামিয়ে রেখে গুরুজনদের সবাইকে প্রণাম করো। হ্যাঁ মা। তৃণা মুখে একটা মিষ্টি হাসি নিয়ে বরদের সকলকে নমস্কার করে বলল। প্রথমে ও আমার বাবাকে দিয়ে শুরু করল, তারপর একে একে সকল গুরুজনকে। বাবা বললেন, বাহ, বেশ ভালো সংস্কার দেখছি আপনার মেয়ের। ওর প্রণাম নিয়ে বললেন, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আশীর্বাদ করি সুখী হও মা, খুব সুখী হও।
বুঝতেই তো পারছেন, মাথার ওপর তো ওদের বাবা নেই, সবকিছু আমাকে একা হাতেই সামলাতে হয়। হ্যাঁ, আমার মেয়েরা আমার যথেষ্ট খেয়াল রাখে। ওদের বাবার মৃত্যুটাকে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে আপ্রাণ। ওদের কাজ, ক্যারিয়ার সামলেও সবসময় ওরা দুই বোনই যতটা সম্ভব সাহায্য করে আমাকে, বললেন মীনাক্ষী সরকার, আমার হবু শাশুড়ি। মেয়েটাকে দেখে না আমি আর পছন্দ না করে থাকতেই পারলাম না। এদিকে আমার তরফ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে আমাদের গুরুজনেরা আমাদের বিয়ের কথাটা পাকা করে ফেললেন। যথাসময়ে আমাদের বিয়ের দিনটাও ঠিক হয়ে গেল, সামনের আঘ্রাণের 15 তারিখ। হাতে বেশি সময় নেই, তাই বিয়ের জন্য আবার দিন 20 ছুটি নিয়ে এসে জোরদার শপিং করতে শুরু করলাম। আমার বাড়ির লোকেরা ওদের নিজেদের মতো করে শপিং করতে লাগল, আর এদিকে আমরা, মানে আমি, তৃণা, মীনাক্ষী দেবী আর তৃণার যমজ বোন তৃষা। তৃষার লুক, গায়ের রং ও ফিগার যেন দ্বিতীয় তৃণা, তবে দু বোনের মধ্যে পার্থক্য একটাই, তৃণা একটু মুখচোরা টাইপের, কিন্তু তৃষা আর মীনাক্ষী দেবী যেমন খোলামেলা আড্ডাবাস, তেমন হুল্লোড়বাস, তেমনি আবার হুজোগেও বটে। শপিং করতে গিয়ে আমাদের 4 জনের মধ্যে এমনই ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেল যে মনে হলো সেটা খুব সহজে ভেঙে পড়ার নয়। কথায় কথায় বুঝলাম আমার থেকে আমার হবু শাশুড়ির বয় পার্থক্য খুব একটা বেশি নয়, তবে এই বয়সে বিধবা হলে যা হয়, তাই বোধহয় আমাকে পেয়ে উনি হাতে চাঁদ পেলেন। আর তিশা, তার কথা কি আর বলবো, সে তো তার মায়ের থেকেও এক কাঠি উপরে। সে তো সুযোগ পেলেই আডালে আবডালে নানা আছিলায় আমার মাঝের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, তবে অবশ্যই তার মা আর দিদির চোখকে বাঁচিয়ে। যাই হোক, বিবাহ নামক পর্বটা তো যথাসময়ে ভালো ভালো সম্পন্ন হলো, কিন্তু এর আসল মজাটা টের পাচ্ছি আমি বিয়ের ঠিক মাস 7 বাদে। এই এখন যখন কলকাতা অফিসে ট্রান্সফার নিয়ে ফেরত এলাম, চারদিক থেকে শুধু নেমন্ত্রণ আর নেমন্ত্রণ। ছুটির দিন হলেই শুধু আত্মীয়ের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো। সেরকমই এই শনি গিয়ে ওদের বাড়িতে গিয়ে হাজির হলাম আমি। আরতিনা জোর ছেড়ে বেরোনোর পর এবারই আমার প্রথম আগমন। বাড়িতে সেদিন আমরা 4টে মাত্র প্রাণী। ঠিক হলো দিন কতক থাকব। দুপুরে খাবার পর খানিক গপ্পগুজব করে আমি তৃণার ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। ঘুমিয়েই পড়েছিলাম বোধহয়। পরিচিত একটা মিষ্টি গন্ধ নাকে আসতেই না আমার ঘুমটা গেল ভেঙে। চোখ মেলে দেখি তৃণা দাঁড়িয়ে আছে আমার জন্য চা নিয়ে। যাই হোক, আমি উঠে বসলাম। কি গো, লাইটটা জ্বালাওনি কেন? সন্ধে হয়ে গেল তো। চায়ের ট্রেটা বেডসাইড টেবিলে রেখে টিউবলাইটটা জ্বেলে দিয়ে বলল তৃণা। ওহো তৃণা, অনেক বেলা হয়ে গেল না গো? আর মোরা ভাঙতে ভাঙতে জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, তা অবশ্যই একটু হয়েছে বটে। ইস, তাহলে ডেকে দাওনি কেন? একটু বেলা হয়েছে তো কি হয়েছে, সারাদিন তো অফিস অফিস করে ভালো করে ঘুমতেও পাও তুমি, তাই ছুটির দিনে একটু ঘুমোচ্ছ যখন, তখন আর ডাকিনি। যাও যাও, এখন বাথরুম থেকে হাত মুখটা তাড়াতাড়ি ধুয়ে এসো তো, দেখি, তারপর আমরা একসঙ্গে চা খাবো কেমন? তারপর দরজা বন্ধ করে বসে গেল ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে। চুল আঁচড়ানো হয়ে গেলে ও একটা হালকা মিষ্টি পারফিউম মেখে চলে এলো আমার কাছে। এসেই না আমার গা ঘেঁষে শুয়ে পড়ল। জানো, বারান্দার দিকের জানলাটা কি খোলা থাকবে নাকি দিয়ে দেব? বেশ তো, ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, ওটা বরং খোলাই থাক বুঝলে। আচ্ছা, তাহলে যদি লাইটটা অন্তত নিভিয়ে দিই তাহলে কি তোমার খুব একটা অসুবিধা হবে? ঠিক আছে বর, লাইটটা যদি চাও তাহলে আপাতত তুমি নিভিয়ে দিতেই পারো, কিন্তু এই নাইট ল্যাম্পটা জ্বালা থাকলো। আমি জবাব দিলাম, যেমন কথা তেমন কাজ। বিছানায় চা খেতে খেতে এই কি হচ্ছে, এটা কি কি হচ্ছে মানে? আমি আমার বুকে আদিক্ষেতা তো আদিক্ষেতা, যাও তো।